ইরানের মতো এরকম একটা দুর্বল একটা দেশ কী করে আমেরিকার মতো সুপার পাওয়ার একটা দেশকে, শুধু সুপার পাওয়ারই না, ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বড় সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, সেই আমেরিকাকে একদম মনে করেন যে আত্মসমর্পণ আনকন্ডিশনাল সিলিন্ডারে বাধ্য করে। ইরানের যে 10টি চুক্তি ছিল সেই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করে বা সেই চুক্তিকে মাইনা নিতে বাধ্য করে। যেই জায়গায় মনে করেন যে আমেরিকার পুরো শর্ত ছিল পুরো উল্টা, সেই জায়গায় ইরানের এই 10টা চুক্তি যদি মাইনা নেয় পুরো মিডল ইস্টে আমেরিকার ইনফ্লুয়েন্সটাই থাকতেছে না। এইরকম 10টা শর্ত কীভাবে আমেরিকা মাইনা নেয়? এটা কি আসলে এইভাবে হয়েছে? বা আমেরিকা যেটা চাইতেছিল এই যুদ্ধের মাঝখানে, ইসরায়েল আমেরিকা যেটা হাসিল করতে চাইতেছিল সেটাকে আসলে তারা হাসিল করতে পারছে? আমরা এই বিষয়টা টোটালি আলাপ আলোচনা করব এই যুদ্ধের পুরো বিষয়টা নিয়ে। আপনারা জানেন যুদ্ধটা শুরু হয় কিভাবে? আমেরিকা ইসরায়েল মিলে একটা হামলা করে। কার উপর? আমেরিকা একটা হামলা করে। সর্বপ্রথম আমেরিকা হামলা করে ইরানে একটা টার্গেট কিলিং করে ইরানে যে সুপ্রিম লিডার ছিল আয়াতুল্লাহ খামেনি তাকে হত্যা করে এবং ইরানের আরও উচ্চ পর্যায়ে অনেক নেতৃত্বকে হত্যা করে। ট্রাম্পের দাবি ছিল এটা, আমেরিকার দাবি ছিল এটা, যে তারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে আয়াতুল্লাহর যে রেজিম আছে, ইরানের যে রেজিম আছে আয়াতুল্লাহ খামেনির, এই খামেনির রেজিমকে চেঞ্জ করে সেই জায়গায় ইরানের যে রাজপরিবারের যে আপনার রাজপরিবারের যেটাকে মনে করেন যে নির্বাসন দেওয়া হয়েছে রাজপুত্র রেজা শাহ পাহলভি, তাকে ইরানের ক্ষমতায় বসানো। আমেরিকার টার্গেট সোজা সাপটা কথা ছিল এটা যুদ্ধ শুরুতে, মানে এটাই আমেরিকার চাওয়া পাওয়া। এটা যদি করতে পারতো আমেরিকার বিজয় হয়ে যেত। আমেরিকার কথা ছিল ইরানের রেজিম চেঞ্জ করে দেওয়া, পাপেট রেজিম বসানো। আর ইসরায়েল হিসাব কিন্তু সম্পূর্ণ আলাদা। ইসরায়েল হিসাব ছিল ইরানকে তারা থ্রেড হিসাবে দেখে এবং ইরানকে পুরো মুইছাই দিতে চায়, মানে ইরানের অস্তিত্বই পুরো শেষ করে দিতে চায় ইসরায়েল। আর আমেরিকার কথা হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করা। তো এখন বিষয় হলো এতদিনের যুদ্ধের মধ্যে আমরা কী কী দেখছি? আমেরিকার প্রথম দাবি ছিল যে ইরানের রেজিম চেঞ্জ করব, কিন্তু এত পরিমাণে এত উচ্চপদস্থ নেতৃত্বের হত্যা করার পর, খুন করার পর, এত মানে ইরানের সর্বোচ্চ যেই নেতাগুলি ছিল বেশিরভাগকে তারা হত্যা করে ফেলে। হত্যা করার পরও দেখতেছি ইরানের রেজিম তো চেঞ্জ হয়ই নাই, উল্টা মনে করেন যে একটা মোজাক সিস্টেম চালু করে দেয়, যে প্রত্যেকটা কমান্ডিং অফিসারকে আলাদা করে এমন ক্ষমতা দিয়ে দেওয়া হয় যে একদম মানে যুদ্ধবন্ধের নির্দেশনা হওয়ার আগ পর্যন্ত তারা যুদ্ধ চালায় যাব এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবো। তারা এইভাবে আগে যায়। আর তারা আরেকটা জিনিস চাইছিল ভিতরে, মনে করেন যে আমেরিকা যেটা চাইছিল যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা আপনার মোসাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীল তৈরি করা, মনে করেন যে ইরানের ভিতর একটা মানে বড় সড়ো একটা দাঙ্গা বাজা আয়াতুল্লাহ রেজিমটাকে চেঞ্জ করে দেওয়া, খামেনি রেজিমটাকে চেঞ্জ করে দেওয়া। কিন্তু এখন বিষয় যেটা হয়েছে যে সেটাও হয় নাই, সেটাও ব্যর্থ হয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনিকে মারার পর কিছুদিন আগে যারা আন্দোলন করতেছিল যে আয়াতুল্লাহ খামেনির বিপক্ষে, তারাও আয়াতুল্লাহ খামেনির পক্ষে চলে আসে, খামেনি রেজিমের পক্ষে চলে আসে এবং সবাই দেশের পক্ষে চলে আসে। মানে সোজা সাপটা বলতে গেলে আমেরিকার যেই দাবি ছিল তারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে পুরা ইরানের রেজিমকে চেঞ্জ করা তারা পুরোপুরিভাবে ফেল করে। তো ফেল করার পর তারা দ্বিতীয় কি দাবি করে যে তারা হামলা চালাইতেছে বা ইরানের সাথে যুদ্ধ করতেছে কি কারণে? ইরানের যেই আপনার ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম তারা দখল করে নিয়ে আসবে, মানে একটা অভিযান চালায় ইউরেনিয়াম তারা উদ্ধার করে নিয়ে আসবে। একদম ইরানকে ইউরেনিয়াম একদম মনে করেন যে একদমই রাখবে না, ইরানের মাটিতে ইউরেনিয়াম কোনো প্রকার রাখবে না, তাদের পারমাণু যেই কার্যক্রম আছে একদম নিষিদ্ধ করে দিবে, একদম অফ করে দিবে। এটা কইরা আপনার মনে করেন যে অনেক পরিমাণে হামলা চালানোর পর কি হয়? এত পরিমাণে হামলা চালানোর পর তারা ব্যর্থ হয়। মানে ইউরেনিয়াম তো একদমই মনে করেন যে নিতে পারে নাই, মনে করেন যে ব্যর্থ অনেকগুলো হামলা হয়, মানে এটা একদম পুরো ফেল একটা মিশন হয়। যে উল্টা কি হয়, ইসরায়েলের যে এই হামলার পর কি হয়, ইসরায়েলের যতগুলা আপনার পারমাণবিক স্থাপনা আছে সবগুলা স্থাপনা হামলা চালায় এবং পারমাণবিক যে সায়েন্টিস্ট ছিল স্থাপনার আশেপাশে সবগুলা বেশিরভাগ সায়েন্টিস্টকে ইরান হত্যা করে। ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে আমেরিকা, ইরানও সেইভাবে ইসরায়েলের পারমাণবিক সায়েন্টিস্টকে হত্যা করে। মানে ইসরায়েলে বিশাল পরিমাণে ধ্বংসযজ্ঞ চালায়। তো এটা তো পুরোপুরি ফেল। মানে প্রথম হলো খামেনি রেজিম চেঞ্জ করা যে তারা নিছিল সেটা একদম ফেল করে। তারপর তাদের ইউরেনিয়াম নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করে সেটাও ফেল।
সেটা ফেল করার পর আমেরিকা কী দাবি করে যে ইরানের সাথে যুদ্ধ করতে হয় তারা ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। 3 নম্বরে যে পয়েন্ট এটা আমেরিকা করে, কারণ আগের দুটো তারা ফেল করছে, মানে একেবারে ফেল করছে। 3 নম্বর পয়েন্ট করে কি দাবি করে যে ইরানের সাথে ইরানের যত মানে তেল আছে তেলের কন্ট্রোল তারা নিবে কীভাবে নিবে, ইরানের যে খার্ক আইল্যান্ডই আছে, মানে ইরানের 90% অপরিচিত তেল গ্যাস পুরো ওয়ার্ল্ডে যে আইল্যান্ডের মাধ্যমে যায় খার্ক আইল্যান্ড, সেই আইল্যান্ডটিকে দখল নিয়ে তারা ইরানের তেলের দখল নেবে। তো এইটা বইলেও মানে অনেক রকমের অভিযান চালায় এবং বিশাল পরিমাণ ধ্বংসযজ্ঞ চালায়, কিন্তু এতে কোনো কিছু হয় নাই। তারা মনে করেন যে কোনো রকম কোনো মানে দখলে নিতে তো পারে নাই, উল্টা মনে করেন যে তাদের অনেক পরিমাণে সৈন্য যেগুলো জমা করছিল সেগুলো হারাইছে। মানে একদম মানে আমেরিকা যেটা চাইতেছিল টোটালি মনে করেন যে ফেল করছে, তাদের কোনো ইচ্ছাই এখানে বাস্তবায়িত হয় নাই। তারপর যেটা হয়েছে আমেরিকা লাস্ট যে কন্ডেমটা নেয় সেটা হচ্ছে যে গ্র্যান্ড অপারেশন চালায়, মানে ল্যান্ড অপারেশন চালাইব ইরানে, ল্যান্ড অপারেশন পরিচালনা কইরা ইরানের রেজিম চেঞ্জ করব, ইরানের মানে খার্ক আইল্যান্ড দখল করব। কিন্তু যেটা হয় দুইটা বিষয় থাকে ট্রাম্পের হাতে, একটা হলো পারমাণবিক বিষয় আর একটা হচ্ছে ল্যান্ড অপারেশনের বিষয়। ল্যান্ড অপারেশনের বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যায় যে সময় মনে করেন যে ইরানের মাঝখানে ইরান আপনার তাদের একটা পাইলটকে দখল করে, আপনার F-35 থেকে একটা F-35কে ডিস্ট্রয় করার পর দুইটা পাইলট ইজেক্ট করে নিচে পড়ে যায়, সেটাকে খুঁজে বার করে ইরান একজনকে গ্রেফতার করে, আরেকজনকে আমেরিকা উদ্ধার করে নিয়ে যায়। তো এটা গ্রেফতার করার পর তাকে উদ্ধার করার জন্য যে আরও মনে করেন যে আপনার ব্ল্যাক হক যে হেলিকপ্টার ছিল, থান্ডারবোল্ট যুদ্ধ বিমান, সবগুলো যেগুলো আসে তাকে উদ্ধার করতে সবগুলোকে মোটামুটি ডিস্ট্রয় করে দেয়। মানে এইটা পুরো ওয়ার্ল্ডের কাছে একটা ক্লিয়ার মনে করেন যে মেসেজ চলে যায় যে ল্যান্ড অপারেশন আসলে কতটা ভয়াবহ হতে যাচ্ছে। তারপরে বিষয়টাই কি ট্রাম্পের কাছে আর টোটালি কোনো রকম অপশন থাকে না। ট্রাম্প একদম কালকে রাত্রে হুঁশিয়ারি দেয় যে পুরো ইরানের সিভিলাইজেশনকে ধ্বংস করে দেবে ইরান যদি তাদের কথা না শোনে, ইরান যদি হরমুজ প্রণালী না ছাড়ে। তো এই হুমকিটা দেওয়ার পর পুরো ওয়ার্ল্ডে আসলে পেনিকে চলে যায়। কিন্তু বিষয়টা হয় কি ইরানের জনগণ সব রাস্তায় নেমে আসে, রাস্তায় নেমে ইরানের যে স্ট্রাকচার আছে ব্রিজ, রেলওয়ে স্টেশন, বিভিন্ন বড় স্থাপনা, ইরানের জনগণ জান দেওয়া হলেও রক্ষা করবে, একদম সব রাস্তায় নেমে আসে মানে দেশপ্রেমের নেতৃত্বে। তো এই জায়গায় মানে একটা মনে করেন যে নিউক্লিয়ার অ্যাটাক করা কোনোভাবেই সম্ভব না, সব মানুষ রাস্তায়, কোনোভাবেই সম্ভব না। কূটনীতিকভাবে ট্রাম্প অনেক চাপে পড়তে থাকে। আর বিশেষ করে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সবগুলোই মনে করেন যে এখন ট্রাম্পের বিপক্ষে গেছে। আপনারা দেখেন ফ্রান্সের মতন একটা দেশ যে আমেরিকার যে যুদ্ধ বিমান আছে সেটা তাদের ইয়াতে ল্যান্ডিং করতে অ্যালাউ করে না, স্পেন অ্যালাউ করে না, আপনার বিভিন্ন যে ইউরোপের যে দেশ আছে যে তারা অ্যালাউ করে না। এখন বিষয়টা হইতেছে যে ফ্রান্সের মতন একটা দেশ যেটা হচ্ছে সবসময় আমেরিকার একটা ভালো মিত্র ছিল সবসময়, তারা মনে করেন যে আমেরিকার বিপক্ষে কথা বলতেছে। তারা বলতেছিল আমেরিকার এই 2 সপ্তাহে 129 টন সোনা তাদের কাছে ছিল আমেরিকার জমা। মানে আপনারা জানেন যে আমেরিকার অর্থনীতিতে বড় ব্যাকবোন যেটা হচ্ছে গোল্ডের মাধ্যমে বিভিন্ন দেশে রিজার্ভে যে গোল্ড থাকে আমেরিকার। তো 129 টন সোনা ফ্রান্স 1 সপ্তাহ মানে 2 সপ্তাহের ব্যবধানে মনে করেন যে বেচা দিছে, সেল করে দিছে। মনে করেন যে আর ইতালির যে প্রধান ছিল প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট বলতেছে যে আমরা ইরানের সাথে চুক্তি করব, হোক সেটা পেট্রো ডলারে হোক সেটা পেট্রো ইয়ানে, তারা যেই শর্ত দেবে আমরা সেই শর্তেই চুক্তি করব। এই সাইড থেকে আবার মানে ওদিক থেকে আমেরিকার মিত্র কমতেছে, কেউ মনে করেন যে একদম পুরা শেষ সময় এসে নাকচ করে দিছে, তাদের বিভিন্ন গাটিমাটি ব্যবহার করতে দেওয়া। স্পেন একদম সোজা নাকচ করে দিছে। আপনারা চিন্তা করেন যে ইউরোপের যতগুলো ন্যাটোভুক্ত দেশ আছে মোটামুটি সবগুলাই একদম নাকচ করে দিয়েছে, 2-1টা বাদ দেওয়া, মানে এরকম একটা অবস্থান খারাইছে। তারপরে বিষয়টা হচ্ছে ইরানের যে বিষয়টা, এখন ইরানের বিষয় হচ্ছে যে কাতারের সাথে ইরানের একটা মোটামুটি মিউচুয়াল হয়ে গেছে। কাতারের থেকে আমেরিকার যত বেস আছে সব কাতার সরকার উঠাই দিবে, তারা ইরানের সাথে বাণিজ্যিক চুক্তি করবে। কাতারের কিন্তু আবার ইরাক ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, তারা মানে সরকার ঘোষণা দিয়েছে তারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি ইরানকে সহায়তা করবে, ইরানের যে বাহিনী আছে তাদের সহায়তা করবে। মানে ইরানের কিন্তু মিত্র বাড়তেছে যুদ্ধের ময়দানে, আর ট্রাম্পের কিন্তু এলাই কমে যেতেছে, একেবারে এলাই নাই। আর এই যে হরমুজ প্রণালীর বিষয়টা নিয়ে পেট্রো ডলার একদম পুরা মানে পেট্রো ডলার শেষ হয়ে গেছে। হরমুজ প্রণালী এই যে আপনার 10টা যে চুক্তি দিয়েছে 10টা চুক্তির মধ্যে একটা চুক্তি এরকম যেটা ট্রাম্প মাইনা নিতে বাধ্য হয়েছে,
যে হরমুজ প্রণালী তারা কন্ট্রোল করবে, ইরান আর ওমান মিলে প্রত্যেকটা জাহাজে $2 মিলিয়ন করে তারা নেবে, ট্যাক্স নেবে। আর ট্যাক্স নেবে কিতে? পেট্রো ইয়ানে, এনে ডলার চলবে না। আর মিডল ইস্টে যে ডোমিনেন্স যদি 10টা চুক্তি মাইনা নেয়, তাহলে মনে করেন যে আসলে আমেরিকার ডলারের যেই মনে করেন যে দাবদাবা, যেই আপনার মোড়লগিরি, সেটা থাকবে না। আপনার চলে আসবে হলো চায়নার ইয়ান চলে আসবে, আর ব্রিক্সের যে কান্ট্রিগুলো তারা ব্রিক্সের কারেন্সিকে নিয়ে আসবে, সামনে নিয়ে আসবে। মানে আমেরিকার মোড়লগিরি পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। তো এই যুদ্ধটা আসলে 3 জনের জন্য 3 রকম সিগন্যাল দেয়। আর ইসরায়েলের বিষয়টা হচ্ছে, ইসরায়েল টোটালি মনে করেন যে ইরানকে রাখবে না, ইরানকে টোটালি ধ্বংস করে দেবে। ইসরায়েলের পরিকল্পনা হয়েছে এইরকম। ইসরায়েল প্রথম থেকে যখন যুদ্ধ শুরু হয়, প্রথম থেকে বেপরোয়া হামলা চালায়, আর তার সাথে শুরু হয় লেবাননের সাথে যুদ্ধ। লেবাননের সাথে যুদ্ধের সময় ইসরায়েলের এই পরিমাণে ম্যাসাকার হয়েছে, লেবানন যে হিজবুল্লাহ যে এই পরিমাণে ফাইট দেবে ইসরায়েল আসলে কখনো চিন্তাও করতে পারেনি। ইসরায়েলের যে সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক মারাকাবা, এখন মনে করেন যে পুরো মারাকাবা মাসাকার করে লাইছে। আইডিএফের এই অবস্থা হয়েছে, আইডিএফের প্রধান কিছুদিন আগে ঘোষণা দিছে যে আইডিএফের অবস্থায় সৈন্য সংখ্যা খুবই কম, তারা শারীরিকভাবে মানসিকভাবে আর যুদ্ধ করতে প্রস্তুত না, তাদের অবস্থা খুবই খারাপ। মানে আইডিএফ ইসরায়েলের সৈন্য মানে ধ্বংস, মানে একদম পুরা কোলাপস হয়ে যাবে যদি এরকম চলতে থাকে। আর তারা এটাও ঘোষণা দিয়েছিল আমেরিকা যদি ল্যান্ড অপারেশন চালায় ইরানে, সেখানে আইডিএফ সৈন্যরা যাইতে পারবে না, কারণ তাদের সৈন্য সংখ্যা খুবই সীমিত। আর বিশেষ করে লেবাননে সবচাইতে বেশি ভয়ঙ্কর যুদ্ধটা হয়েছে সাউদার্ন লেবাননে আর নর্দার্ন ইসরায়েলে। মনে করেন যে নর্দার্ন ইসরায়েলের কয়েকটা শহর এরকম হয়েছে যে টোটালি কোনো জনসাধারণ সেখানে নাই, কোনো হিউম্যান সেটেলমেন্টই নাই, যুদ্ধ করতে করে টোটালি সৈনিক ছাড়া ওই জায়গার কেউই নাই। হিজবুল্লাহর অবস্থাও খুবই ভয়াবহ। আপনার এই যে 10টা যে চুক্তি দিছিল, এই চুক্তিটা দুই পক্ষ মানলেও নেতানিয়াহু কিন্তু মানতেছে না। ট্রাম্প আর আপনার ইরান মানলেও নেতানিয়াহু কিন্তু মানতেছে না। এই চুক্তি যখন পাকিস্তানের মাটিতে বৈশা, পাকিস্তানের মধ্যস্থতায় বৈশা আপনার আমেরিকা আর ইরানের মাঝখানে চুক্তিটা হয়, তখন কিন্তু সেই টেবিলে ইসরায়েলকে রাখা হয় নাই। আর ইসরায়েলের কূটনীতিকরাও সেটা নিয়ে বহুত লাফালাফি করছে। এখন আমি আপনাদের বলি সেই চুক্তিগুলা কি, যেই চুক্তিগুলা সই করতে যাচ্ছে সেই চুক্তিগুলা কি। সেই চুক্তিগুলা হচ্ছে, প্রথমত আমেরিকার অগ্রাসন বন্ধ করতে হবে এবং এটার গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পুরো যে তাদের যে ইরানের উপর যত প্রাইমারি স্যাংশন আছে সব উইথড্র করে নিতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার টোটাল 10টা আমি দিয়ে দিচ্ছি, আমি টোটালি যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। আর হচ্ছে যে ইরানের যত সেকেন্ডারি স্যাংশন আছে সব উইথড্র করে নিতে হবে। হরমুজ প্রণালী ইরানের আওতাধীন থাকবে, সেটা শাসন, হরমুজ প্রণালী শাসন ইরান এবং ওমান মিলে করবে। ইরানের উপর আপনার ইউরেনিয়াম যে যা আছে মানে পরিশুদ্ধ ইউরেনিয়াম যতটুকু আছে, সেই ইউরেনিয়াম মনে করেন যে আপনার ইউরেনিয়ামের উপর যত রকম নিষেধাজ্ঞা ছিল বা যত রকম ছিল সব হাঁটায় দিয়ে ইউরেনিয়াম মনে করেন যে আরও বাড়াইতে তাদেরকে মানে হেল্প করা লাগবে। তারপর বিষয় রয়েছে যে আপনার একটা অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড অ্যাটমিক অর্গানাইজেশন, এরকম একটা নাম হবে। তো এই অর্গানাইজেশনের যে কাজ, এই কাজ ইরান থেকে সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং চলে যেতে হবে। ইরানে তাদের কোনো কাজকাম থাকবে না, ইরানে এটা নিয়ে তাদের কোনো জবাবদিহিতা করবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনার ইরানের এই পর্যন্ত যত ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছুর ক্ষয়ক্ষতি দিতে হবে, আমেরিকায় দিতে হবে। আরেকটা হচ্ছে যে ইরানের যত এলাই আছে, যেমন হিজবুল্লাহ, আনসারুল্লাহ, হুতি, পপুলার মোবিলাইজেশন ফোর্স, সবগুলোর সাথে সবগুলো ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। এই সবগুলা চুক্তিতেই আমেরিকা রাজি হয়েছে, কিন্তু ইসরায়েলকে যদিও আলোচনার টেবিলে ডাকা হয় নাই, ইসরায়েল তারপরে বলছে যে ইসরায়েল রাজি, কিন্তু নেতানিয়াহু বলতেছে যে আমরা সবগুলো বিষয়ে রাজি, কিন্তু লেবাননে আমরা যুদ্ধবিরতি করতে রাজি না, এটা চুক্তির আওতাভুক্ত না। কিন্তু চুক্তিতে স্পষ্ট বলা আছে লেবাননের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, কিন্তু ইসরায়েল লেবাননে যুদ্ধ বন্ধ করতে রাজি না। ইভেন কি এই চুক্তি মানে ঘোষণা আসার পরও, মানে সিজফায়ারের ঘোষণা আসার পরও ইসরায়েল লেবাননে হিউজ পরিমাণে হামলা চালাইতেছে। তো আমার যেটা মনে হয় যে ট্রাম্প আসলে যুদ্ধবিরতিতে যাওয়ার লোক না, হয়তো চাপে পড়ে গেছে, কিন্তু ট্রাম্প এটা ছাইরা দেবে না বা ট্রাম্প পিছিয়ে যাবে না। ট্রাম্প এখন যে কোনোভাবে পিছিয়ে গেছে, তাদের যে রিসোর্স আছে সব কিছু একত্রিত করবে, আবার হামলা করবে। কারণ ট্রাম্পের চুক্তির মুখের এটার আমরা আগেও দেখছি, যার তেমন কোনো দাম নাই।
আজকের মধ্যে দেখবেন যে ইরানের 2-3 জায়গায় হামলা হয়ে গেছে, আজকে রাত্রের মধ্যেই দেখবেন যে ট্রাম্প কি বলবো যে হামলার পিছিয়ে দায়ী ইসরায়েল, আমরা না। মানে এখন ট্রাম্প এই যুদ্ধের দিকে সরাসরি বাইর হয়ে এখন প্রক্সির মাধ্যমে যুদ্ধটা চালায় যাবে। ইসরায়েলকে তারা সমস্ত অস্ত্রশস্ত্র সব দিবে এবং ইসরায়েলকে বলবে তোমরা যুদ্ধ চালায় যাও। মানে ট্রাম্প একদিক দিয়ে সেভিংসই নিতেছে, আরেকদিক দিয়ে ইসরায়েলকে যুদ্ধ করার জন্য সব কিছু দিতেছে। যুদ্ধের পরিস্থিতিটা আপনারা চিন্তা করেন যে কোন দিকে ঘুরে গেছে। কিন্তু একদিকে মনে করেন যে লেবানন, আর একদিকে ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইরান একসাথে আসলে এতটুকু সামলায় ওঠা সম্ভব না। আর এই 10টা চুক্তির পর ইরানের যে মিত্রগুলো ছিল, ইরানের যে এলাইগুলো ছিল, এলাই ফোর্সগুলো ছিল, সবগুলোর মনোমন চাঙ্গা হয়ে গেছে, কনফিডেন্স বাইরে গেছে। আর আমেরিকার যে প্রক্সিগুলো ছিল, যে মিত্রগুলো ছিল, সবার কনফিডেন্স একদম ভাঙে গেছে, মানে একদম কনফিডেন্স লয়ে যায় ঠেকছে। তো বিষয়টা হইতেছে যে আমেরিকা এইভাবে চালায় যাব। আর মানে আমেরিকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপের মাধ্যমে, সংস্থার মাধ্যমে ডাক উঠছে যে আমেরিকাকে ক্ষমতার থেকে অপসারণের জন্য, আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতার থেকে অপসারণের জন্য, তাকে ক্ষমতায় রাখা যাবে না, তাকে ক্ষমতার থেকে নামানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাপ আলোচনা চলতেছে। আর যদি ক্ষমতা এখন থাকেও যায় সামনে নির্বাচনের পর, সে আর ক্ষমতায় টোটালি থাকতে পারতেছে না। এখন দেখা যাক যে আসলে এই চুক্তিগুলো কতটুকু কি বাস্তবায়ন হয়। আর আমার মনে হয় না, প্রেডিকশন হচ্ছে যেরকম হবে না, আমি যেরকম বললাম যে তারা প্রক্সি ওয়ার চালায় যাবে, তারপরেও দেখা যাক যে একটা নতুন ওয়ার্ল্ড ব্যবস্থা আসবে। কারণ ইরান এখন প্রমাণ করে দিছে যে তারা আর মনে করেন যে রিজনাল পাওয়ারে নাই, তারা এখন ওয়ার্ল্ডের পাওয়ারে চলে গেছে। রিজনাল পাওয়ার ছাড়া তারা পুরো ওয়ার্ল্ডে যে হিউজ মানে একদম সুপার পাওয়ারে চলে গেছে, রিজনাল পাওয়ার থেকে ছড়া সুপার পাওয়ারে চলে গেছে। আর যদি স্যাংশন যদি তাদের থেকে উঠে নেওয়া হয়, আপনারা চিন্তা করেন যে অল্প কিছুদিনের মধ্যে ইরান $100 ট্রিলিয়ন ইকোনমিতে তারা পার দিবে। আপনারা লিখে রাখেন। কারণ মিডল ইস্টে আমেরিকার যুদ্ধের যে ওয়ারে যে স্ট্র্যাটেজিটা কী ছিল, স্ট্র্যাটেজিটা এরকম ছিল যে তারা তাদের যুদ্ধ বিমান নেয়া যখন যেখানে মন চায় সেখানে যা বম্বিং করে আসতে পারবে, কারোর মনে করেন যে কোনো আপনার এয়ার ডিফেন্স সিস্টেম ডিটেক্ট করতে পারবে না। তাদের মানে যুদ্ধের স্ট্র্যাটেজি ছিল এরকম। কিন্তু এখন ইরানরা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তাদের এমন কোনো যুদ্ধ বিমান নাই যে ইরান ধ্বংস করে নেয়। আপনার F-35 কন, F-50 কন, F-20 কন, আপনার B-2 কন, B-15 কন, এমনকি মানে যা ছিল টোটালি সব মনে করেন যে ইরান ধ্বংস করে দিছে। আর রাডার সিস্টেম যা ছিল, মানে রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, থার্ড ডিফেন্স সিস্টেম সব মনে করেন যে ইরানের অল্প পরিমাণ খরচে ড্রোনে মনে করেন সব একদম ধ্বংস করে দিছে। তার মানে আমেরিকার আর যে অস্ত্রবিষয়ী ব্যবসাটা সেটা টিকবে না, কারণ তাকে আর কেউ মোরল মানবে না। কারণ আমেরিকা এখন আর রক্ষা করতে পারতেছে না, এই মোরলগিরিটা চেঞ্জ হয়ে যাবে। এখন মনে করেন যে ওয়ার্ল্ডের নতুন একটা রুল আসবে, নতুন একটা রুল শুরু হয়ে যাবে। আর আমরা অবশ্যই অতি তাড়াতাড়ি দেখতে পারবো যে আসলে কে কে সামনে আসে কে, চায়না, রাশিয়া, ইরান পুরো মিডল ইস্টে যে রেজিমটা আছে সেটা তারা পুরোটা চেঞ্জ করবে। আর এই চুক্তি যদি বাস্তবায়ন হয়ে যায়, এই চুক্তির প্রেক্ষিতে আপনার পাকিস্তান অনেকটা লাভবান হবে। পিস মেকার হিসাবে যদিও পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ, সামরিক শাসনের বেহাল একটা অবস্থা, তারপরও পিস মেকার হিসাবে এশিয়ার মধ্যে পাকিস্তানের দাবদাবা আরও বাইরে যাবে। তারা হয়তো আসিম মুনির 5-7টা 10-12টা মেডেলও পাওয়া যেতে পারে। কিন্তু যদি এই চুক্তি যদি ফেল করে তাহলে সবচেয়ে বড় বিপদে পড়বে পাকিস্তান।